সালের ১৬ই সেপ্টেম্বর সকলের জন্য স্বাভাবিক ওয়েডনেসডে হলেও যুক্তরাজ্যের জন্য ছিল দিনটি ব্ল্যাক ওয়েডনেসডে। এক ভদ্রলোক বাজি ধরেন পুরো যুক্তরাজ্যকে ইউরোপীয় এক্সচেঞ্জ রেট মেকানিজম অর্থাৎ ইআরএম থেকে বের করে আনার। পরবর্তীতে ভদ্রলোকের ভাগ্য এতটাই সহায় ছিল যে বাজিতে জিতে তিনি ব্রিটিশ পাউন্ডকে ইআরএম থেকে বেরিয়ে আসতে বাধ্য করেন, যার ফলে সে সময়ে যুক্তরাজ্যের মুদ্রার অবমূল্যায়ন ঘটে। সুযোগ বুঝে ভদ্রলোক এই বাণিজ্য থেকে আনুমানিক $1 বিলিয়ন উপার্জন করে নেন। পুরো বিশ্ব চোখ কপালে তোলার সাথে সাথে সোরোসকে সম্বোধন করে বসলেন দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। বর্তমানে ৯২ বছর বয়সী জনহিতৈষী সোরোস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে একজন। এটি তাকে পরিচিত করে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ বা মাধ্যম। বলছিলাম বিশ্বের অন্যতম ধনী ও সমাজসেবক, তবে রাতের অন্ধকারে সন্দেহ করা হয় এক অর্থনৈতিক ডাকাত জর্জ সোরোসের কথা। বলা হয় তিনি এশিয়ার অর্থনৈতিক সংকটের মূল হোতাদের মধ্যে একজন। ১৯৯৭ সালে থাইল্যান্ডে অর্থনৈতিক সংকটের ফলে দেশটির মুদ্রা বাথের পতন হয়। পরবর্তী সময়ে অন্য দেশগুলোতেও এই অর্থনৈতিক সংকট দেখা দেয়, যার ফলস্বরূপ দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হংকং, লাওস, মালয়েশিয়া ও ফিলিপাইনেও এর প্রভাব পড়েছিল। অদ্ভুত বিষয় হল দেশটির অর্থনৈতিক সংকটের সকল কলকাঠি নাড়ছিলেন এই ধনাঢ্য ব্যবসায়ী। এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও অভিযোগ করেছিলেন মুদ্রা নিয়ে ব্যাপক ফটকা কারবার করে সোরোস অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি এত পরিমাণে অর্থ উপার্জন করেছেন যে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $৮৫০ কোটি। মূলত হাঙ্গেরির এক সম্ভ্রান্ত ইহুদি পরিবারে তাঁর জন্ম। বয়স যখন ১৭ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশান্তি এবং ইউরোপে ইহুদি বিদ্বেষের উত্থানের সময় হাঙ্গেরিতে নাৎসি বাহিনী পৌঁছায়। একটি ইহুদি পরিবার থেকে বেরিয়ে আসা সোরোসের ছোটবেলা ছিল বেশ চ্যালেঞ্জিং। যখন হাঙ্গেরি নাৎসি জার্মানি দ্বারা দখল হয়েছিল তখন সোরোস এবং তার পুরো পরিবার বিপদের মুখে পড়েছেন। সোরোসের বাবা পরিবারকে রক্ষা করার জন্য মিথ্যা পরিচয়পত্র সংগ্রহ করেন, নিজেরা লুকিয়ে থাকার চেষ্টা করেন দেশের বিভিন্ন শহরে। এই সময়টাতে পরিবারের সিদ্ধান্তে জর্জ সোরোসকে অন্য এক পরিবারে ভাগ্নে পরিচয়ে পাঠানো হয়। এখানে একটা কথা বলে রাখি, যে পরিবারে তাকে পাঠানো হয়েছিল সেই পরিবারটি মূলত কোনো ইহুদি পরিবার ছিল না, যার ফলে সোরোস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং ইহুদিদের নিপীড়নকে কাছ থেকে অনুভব করতে পারলেও তার উপর কিন্তু খুব একটা প্রভাব পড়েনি। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও নিজের মতো করেই এগিয়ে গিয়েছেন তিনি। বলা হয় একজন সফল বিনিয়োগকারী এবং জনহিতৈষী হিসাবে তার পরবর্তী কর্মজীবনকে প্রভাবিত করেছিল তার এই চ্যালেঞ্জিং শৈশব। চ্যালেঞ্জিং এই শৈশব পার করতে না করতেই সোরোস নিজেকে শিক্ষার প্রতি প্রচুর আগ্রহী হিসাবে আবিষ্কার করেন। এরই পরিপ্রেক্ষিতে জর্জ সোরোসের প্রাথমিক শিক্ষা শেষ হয় হাঙ্গেরিতে। শিক্ষার প্রতি তার পরিবার এতটাই কঠোর ছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কঠিন পরিস্থিতিতেও সোরোসকে বেশ ভালোভাবেই পড়াশোনা করতে হয়েছিল। শুরুতে সোরোস বুদাপেস্টের ইহুদি সম্প্রদায়ের এক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে তিনি বুদাপেস্টের পার্সোনাল লুথেরান জিমনেশিয়াম থেকে শিক্ষা অর্জন করতে শুরু করেন। শিক্ষাজীবনে একদিকে তিনি যেমন বাবার কাছে ভাষা এবং সংস্কৃতির প্রতি প্রচুর আগ্রহ অর্জন করতে পেরেছেন, অন্যদিকে ঠিক তেমনই অনুভব করেছেন রাজনৈতিক চ্যালেঞ্জ দূর করার প্রতি তার বাড়তি আগ্রহ। ১৯৪৭ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোরোস হাঙ্গেরি ছেড়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। সেখানে গিয়ে তিনি বিশ্বের অন্যতম প্রধান সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ভর্তি হন। বলা ভালো তার বাবা মা টিভাদার এবং এলিজাবেথ সোয়ার্টস সে সময় ছিলেন বেশ সুশিক্ষিত এবং অপেক্ষাকৃত ধনী। বাবা টিভাদার ছিলেন একজন আইনজীবী এবং প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞ সৈনিক, অন্যদিকে মা ছিলেন একজন গৃহিণী। ধীরে ধীরে সে সময় তার মনে হাঙ্গেরিতে রাজনৈতিক দমন পীড়ন থেকে বাঁচার এবং বিশ্ব সম্পর্কে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি অর্জনের ইচ্ছা জন্মাতে থাকে। উক্ত বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা শেষ করে তিনি আবার বিজ্ঞানের দর্শন, উন্মুক্ত সমাজ এবং সমালোচনামূলক চিন্তাধারার সম্পর্কে পপারের ধারণার উপর ওখানে অধ্যাপনা শুরু করেন। একথা ঠিক যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার কারণে সোরোস আজকের সোরোসে বেশ অল্প সময়ই পরিণত হতে পেরেছেন। ১৯৫২ সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক পাশ করার পর সোরোস নর্মাল জব খুঁজতে থাকেন। কিছুদিন এক কোম্পানির সালিশ বিভাগে একজন কেরানি হিসেবে কাজ করার পর তিনি লন্ডনের একটি মার্চেন্ট ব্যাংক সিঙ্গার অ্যান্ড ফ্রিডল্যান্ডারে কাজ করতে শুরু করেন। ১৯৫৬ সালে সোরোস মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। কিছুদিন পেরোতেই যোগ দেন নিউ ইয়র্কের একটি ব্রোকারেজ ফার্ম FM মায়ারে। এর ঠিক ৩ বছরের মাথায় ইউরোপীয় সিকিউরিটিজ বিশেষজ্ঞ হিসেবে আরও একটি জব জুটিয়ে ফেলেন তিনি। ১৯৬৩ সালে এসে কাজ করতে শুরু করেন আর্নহোল্ড অ্যান্ড এস ব্লিচরোডার নামের এক বেসরকারি ব্যাংকে। ৫ বছর না পেরোতেই তিনি ব্যাংকিং সেক্টরে এত বছর ধরে করা কাজের অভিজ্ঞতাকে বাস্তবে রূপ দিতে হুমড়ি খেয়ে পড়েন।
এ সময় সোরোস এবং তার পার্টনার জিম রজার্স তাদের নিজস্ব বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেন। ফার্মের ফ্ল্যাগশিপ তহবিলে কোয়ান্টাম ফান্ড হিসেবে তারা $12 মিলিয়ন পুঁজি নিয়ে পথ চলা শুরু করেন। সোরোসের বিভিন্ন কোয়ান্টাম ফান্ড টেকনিকের কারণে এই কোম্পানি বা সংস্থা বেশ দ্রুতই খ্যাতি অর্জন করতে শুরু করে। 1973 সালে একটি হেজ ফান্ড প্রতিষ্ঠার পর বড় বড় বিনিয়োগের মধ্য দিয়ে তিনি অর্থনৈতিক জগতে প্রবেশ করেন। সোরোসকে মূলত এরপর থেকেই বিনিয়োগকারী হিসেবে চেনে বিশ্ব। সাহসী বিনিয়োগের জন্য তার খ্যাতি বিশ্বজুড়ে। এদিকে 1984 সালে সোরোস ওপেন সোসাইটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার এবং উন্মুক্ত সমাজের মূল্যবোধের প্রচারই ছিল যার মূল লক্ষ্য। বর্তমানে এই ওএসএফ বিশ্বব্যাপী বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী সমাজসেবকমূলক সংস্থাগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। ব্যবসা করতে গিয়ে সোরোস প্রায় বিভিন্ন দেশের জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চেষ্টা করেছেন বিভিন্ন আইনি কাঠামোর মধ্য দিয়ে সবকিছু নেভিগেট করার, যা ছিল সে সময়ে খুবই কঠিন এবং সময় সাপেক্ষ। এমনকি এখনও তিনি এ ধরনের সমস্যা ফেস করেই যাচ্ছেন। এদিকে আবার রাজনৈতিক সক্রিয়তায় সোরোস জড়িত আছেন বলে কখনো কখনো তাকে সরকার বা রাজনৈতিক দলগুলির বিরোধিতার মুখোমুখি হতে হয়। অর্থনৈতিক মন্দা বা বাজারের প্রবণতায় আকস্মিক পরিবর্তন এলেও মাঝে মধ্যে কপালে হাত পড়ে সোরোসের। এছাড়া বিশ্ববাজারে বিনিয়োগের কারণেও তাকে মুদ্রার ঝুঁকিতে পড়তে হয়। পাশাপাশি বিভিন্ন জনহিতকর এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যবসায়িক খাতে প্রচুর ঝামেলা পোহাতে হয় সোরোসকে। যেমন ধরুন, সোরোস তার হেজ ফান্ড কোয়ান্টাম ফান্ড চালু করার চেষ্টার সময় ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি থেকে কঠোর বাধার মুখোমুখি হন। বেশ কিছু বছর পূর্বে হাঙ্গেরি এবং রাশিয়ার মতো কিছু দেশে ইনভেস্ট করতে গিয়ে রাজনৈতিক বিপত্তির শিকারে পরিণত হন তিনি। চার্লস সোরোস যখন সোরোস ফান্ড ম্যানেজমেন্টের সাথে আর্থিক সার্ভিস নিয়ে কাজ করতে শুরু করেন, তখন চরম প্রতিযোগিতা তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। তবে সব মিলিয়ে নিজের চিন্তাশক্তি এবং চেষ্টার কারণেই তিনি পরিণত হয়েছেন আজকের বিখ্যাত সোরোসে। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেই 1992 সালের 16 সেপ্টেম্বরে ব্ল্যাক ওয়েডনেসডের কথাটি, যে দিনটিতে ব্রিটেনে পাউন্ড স্টার্লিংয়ের পতন হয়? সোরোসের ক্যারিয়ারের বিপত্তি শুরু হয় ঠিক তখন থেকেই। সোরোস তার হেজ ফান্ড এবং কোয়ান্টাম ফান্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন পাউন্ড ধার নিতেন এবং অন্যান্য মুদ্রা যেমন জার্মান মার্কস বা ইউএস ডলারের জন্য বিক্রি করতেন। এতে করে অন্যান্য মুদ্রার জন্য একটি বিশাল চাহিদা এবং পাউন্ডের একটি বিশাল সরবরাহের সৃষ্টি করেছিল, যা বাজারে পাউন্ডের মূল্যকে কমিয়ে দিচ্ছিল। ফলস্বরূপ মার্কের বিপরীতে পাউন্ডের মূল্য প্রায় 15% এবং ডলারের বিপরীতে 25% হ্রাস পেয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ইআরএম থেকে ব্রিটেনকে প্রত্যাহার করা হয়। এটি ব্রিটেনে অর্থনৈতিক অস্থিরতা এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছিল, কারণ এর ফলে সুদের হার এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছিল, সাথে সাথে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছিল। এই অকার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর এবং কনজারভেটিভ পার্টির সুনামকেও প্রভাবিত করেছিল। যেহেতু যুক্তরাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেহেতু বহুদিন ধরে দেখা দেওয়া সমস্যা অর্থাৎ পাউন্ডের চাহিদায় ধস নামার সম্পূর্ণ দায় চলে আসে সোরোসের ঘাড়ে। পরবর্তীতে তাকে সম্মুখীন হতে হয় রাজনৈতিক রোষানলে। তার উপর চাপ পড়তে থাকে এই ধরনের অর্থনৈতিক প্রোপাগান্ডা থেকে বিরত থাকার। 2011 সালে সোরোস সব ধরনের সক্রিয় বিনিয়োগ ব্যবস্থাপনা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। সোরোস ফান্ড ম্যানেজমেন্টের সকল অ্যাক্টিভিটিস তুলে দেন ছেলেদের হাতে। আমরা সকলেই জানি, অভিবাসন, শরণার্থী সহায়তা এবং মানবাধিকারের সাথে জড়িত বেশ কিছু বিষয় সমাজকে অস্থিতিশীল করে তোলে। যেমন ধরুন, ক্রোয়েশিয়ার সীমান্ত ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত হওয়ায় সেখানে বহু শরণার্থী পাওয়া যায়। প্রায়শই মাস্টার কার্ডে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের লোগো পাওয়া যায়। একটি তদন্ত স্পষ্টভাবে পাওয়া গিয়েছিল যে সেই কার্ডগুলি জর্জ সোরোসের দ্বারা অর্থায়ন করা হয়েছিল। এতে কিছু সংখ্যক মানুষের ভালো হলেও ফলস্বরূপ বিভিন্ন দেশের সীমান্তে দেখা দেয় অস্থিরতা। আর অদ্ভুত বিষয় হল, এসবের পেছনেও প্রচুর সহায়তা করেন জর্জ সোরোস।